হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সেভেন্স 420 এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা এমসিইউ বা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে অ্যাভেঞ্জার্স দ্য ইনফিনিটি ওয়ার। তো যাই হোক, এই সিনেমাটি রিলিজ পেয়েছিল হচ্ছে 2018 সালে, এবং যে সময় সিনেমাটি নির্মিত হয়েছিল ওই সময় সিনেমাটি নির্মাণের ব্যয় হয়েছিল হচ্ছে 3160 কোটি বাংলাদেশি টাকা, এবং বক্স অফিসে আয় করেছিল ওই সময় 20,000 কোটি টাকার উপরে। ক্যান ইউ বিলিভ দিস? এবং 2018 সালে যখন এই সিনেমাটি রিলিজ পেয়েছিল তখন এই সিনেমাটি এত বেশি হিট হচ্ছিল যে সেটা হলিউডের সবচেয়ে আইকারি দুটো সিনেমা জেমস ক্যামেরনের টাইটানিক এবং অ্যাভাটার সিনেমাকে প্রায় পেছনে ফেলে দিয়েছিল। তো যাই হোক, 2018 সালে যখন এই সিনেমাটি রিলিজ পায় তখন এই সিনেমাটি পৃথিবীর ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ আইকারি সিনেমা ছিল। তবে বর্তমানে অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ারের অবস্থান হচ্ছে 6তম, আর অ্যাভেঞ্জারের ওপরে 5 নম্বরে রয়েছে হচ্ছে স্টার ওয়ার এপিসোড 8, টাইটানিক 4 নম্বরে, অ্যাভাটার 2 3 নম্বরে, এবং অ্যাভেঞ্জার এন্ড গেম রয়েছে হচ্ছে 2 নম্বরে, আর অ্যাভাটার সেই 2009 সালে 1 নম্বরে রয়েছে। তো রয়েছে। তো যাই হোক, বাড়তি আমরা কোনো কথা বলবো না, সরাসরি মূল ভিডিওতে চলে যাবে। তবে গাইস, ভিডিওটা স্টার্ট হওয়ার পূর্বে কোনো কমার্শিয়াল বিজ্ঞাপন নেই, বাট তোমাদের জন্য একটা সুখবর রয়েছে। সেটা হচ্ছে তোমরা যারা কে ড্রামা পছন্দ করতে বা কোরিয়ান রোমান্টিক ড্রামা পছন্দ করতে, তাদের জন্য একটা সেপারেট চ্যানেল খোলা হয়েছে, যেখানে তুমি কে ড্রামা এবং কোরিয়ান যে রোমান্টিক সিনেমা রয়েছে সেগুলো দেখতে পাবে। তো চ্যানেলটার লিঙ্ক দিয়ে দিয়েছি আমি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে। ভিডিওটা দেখা শেষ হলে তোমরা অবশ্যই চ্যানেলটা একবার ঘুরে এসো, তোমাদের ভালো লাগতে পারে। তো কাহিনীর শুরু হয় থর র্যাগনারক যে সিনেমা দেখেছিলাম তার একদম পরবর্তী সময় থেকে। তো থর র্যাগনারক মুভির পোস্ট ক্রেডিট সিনে আমরা কিন্তু দেখেছিলাম যে অ্যাসগার্ড ধ্বংস হয়ে যাওয়ার পরে বেঁচে থাকা যে অ্যাসগার্ডিয়ানরা ছিল তাদেরকে সাথে নিয়ে আমাদের প্রিয় থর, হাল্ক, লোকি একটা স্পেসশিপে করে পৃথিবীর উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু ঠিক তখনই ওদের স্পেসশিপের সামনে কিন্তু একটা বিশাল আকারের একটা অজানা স্পেসশিপ এসে হাজির হয়ে গিয়েছিল এবং ওদের উপর অ্যাটাক করতে শুরু করে। তো এই সিনেমাটি সেখান থেকে শুরু হয় এবং কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই যে এই স্পেসশিপটা আর কারো নয়, এটা হচ্ছে মার্ভেলের ইতিহাসের সবচেয়ে খতরনাক এবং ডেঞ্জারাস ভিলেন থানোসের। আর আমরা এখানে দেখতে পাই থানোস তার ব্ল্যাক অর্ডার টিম নিয়ে এখানে উপস্থিত হয়েছে লোকির কাছ থেকে টেসারেক্ট বা স্পেস স্টোন উদ্ধার করার জন্য। তো যাই হোক, থানোস তার ব্ল্যাক অর্ডার টিম নিয়ে থরের সেই স্পেসশিপের মধ্যে ঢুকে যায় এবং সেখানে থাকা সমস্ত অ্যাসগার্ডিয়ানদেরকে মেরে ফেলে, মানে অ্যাসগার্ডিয়ানদের একেবারে পুরো ল্যাটাফ্যাটা করে দেয়। আর তারপর থরকে মেরে ফেলার হুমকি দিয়ে লোকিকে বলে, তুই যদি আমাকে টেসারেক্ট না দিস তাহলে এখনই তোর ভাই থরকে মেরে ফেলবো। কিন্তু এই কথার পরে থর জানায় টেসারেক্ট আমাদের কাছেই নেই, ওটা অ্যাসগার্ডের সাথে ধ্বংস হয়ে গিয়েছে। তবে কথায় রয়েছে বিপদে আসল বন্ধুর পরিচয় বা পরিবারের পরিচয়। তো আমাদের লোকি যত খারাপই হোক, থরকে যতই মারতে চায়, কিন্তু যখন অন্য কেউ সে বাড়ি থেকে মারবে সেটা তো আর লোকি দেখতে পারছে না। তখন লোকি করে কি থরকে বাঁচানোর জন্য থ্যানোসকে ওই টেসারেক্টটা দিয়ে দেয়। অ্যাকচুয়ালি হয়েছে কি, এই টেসারেক্ট তো অ্যাসগার্ডের একটা গোপন রুমে ছিল বা ওদের জাদুঘরে ছিল, অনেক সুরক্ষিত। তো এই টেসারেক্টটা মূলত লোকি করেছে কি, অ্যাসগার্ড থেকে আসার আগে থর যখন লোকিকে অর্ডার দিয়েছিল যে হেলার হাত থেকে বাঁচানোর জন্য, র্যাগনারকে জীবিত করার জন্য বা শ্যাটারের মুকুটটা ইন্টারনাল ফ্লেমে রাখার জন্য, তখনই লোকি ওই টেসারেক্টটা সাথে নিয়ে এসেছে। ও ভেবেছিল এটা হয়তো কোনো কাজে লাগবে। তো যাই হোক, এখানে লোকির প্ল্যান ছিল যে থানোস যতই টেসারেক্ট পাক, কিন্তু ওর সাথে হাল্ক রয়েছে, হাল্ক এসে অবশ্যই থানোসকে হ্যান্ডেল করতে পারবে। তো এখানে খুব গর্ব করে আমাদের লোকি বলে যে আমাদের হাল্ক আছে, তুমি এখান থেকে যেতে পারবে না। তো সেই হিসেবে হাল্ক সেখানে সে থানোসের উপর আক্রমণ করে। তো প্রথমে হাল্ক একটু পেরে উঠতে পারলেও আমরা দেখতে পাই এই মাইটি থানোসকে হারানো হাল্কের পক্ষে মোটেও পসিবল নয়, এবং হাল্কে সে যখন একেবারে মেরেই ফেলবে তখন হাইমডাল করে কি থানোসের হাত থেকে হাল্কে বাঁচানোর জন্য বাইফ্রস্ট ওপেন করে হাল্ককে সোজা পৃথিবীতে পাঠিয়ে দেয়। আর এটা দেখে থানোস রেগে গিয়ে হাইমডালকে সঙ্গে সঙ্গে মেরে ফেলে। তার মানে এমসিইউ থেকে হাইমডালের ক্যারেক্টার এখানেই শেষ। আর থর এখানে এত অসহায় অবস্থায় ছিল যে ওর সামনে এত কিছু ঘটে গেলেও কিছুই করতে পারে না, কারণ ও এখন থানোসের হাতে পুরোপুরি বন্দী। আর তারপরে দেখা যায় থানোস টেসারেক্টের ভেতরে থাকা ওই স্পেস স্টোন দিয়ে তার হাতে যে গাউন লেটটা ছিল আর কি, যেটার মধ্যে ওই স্টোনটা লাগালো যে একটা গ্লাভসের মতো, সেটার মধ্যে ওই স্টোনটা লাগিয়ে দেয়। কিন্তু ওই গাউন লেটের মধ্যে আমরা অলরেডি দুটো স্টোন আগে থেকে লাগানো দেখতে পাই। তার মধ্যে একটা ছিল হচ্ছে পাওয়ার স্টোন, যেটা কিনা আমরা প্রথম দেখেছিলাম গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সির ফার্স্ট পার্টে, যেখানে আমাদের স্টার লর্ড পিটার কুইল রোনানের হাত থেকে ওই পাওয়ার স্টোনটা উদ্ধার করে, আর তারপর জান্ডার প্ল্যানেটের নোভাক সেনাদের কাছে ওটা তুলে দিয়েছিল যাতে ওটা সারা জীবন সুরক্ষিত থাকে। তো এখানে ওই পাওয়ার স্টোনটা দেখে আমরা বুঝতে পারি যে থানোস প্রথমে জান্ডার প্ল্যানেটে হামলা করেছিল এবং জান্ডার প্ল্যানেটকে হয়তো অলরেডি ধ্বংস করে ওই পাওয়ার স্টোনটা নিয়ে নিয়েছে। আর এখানে আমি একটা জিনিস ভুল বলেছি, থানোসের ওই গাউনলেটে দুটো স্টোন ছিল না, একটা স্টোন ছিল আর কি, আর এখন আরেকটা স্টোন পেলো। তো যাই হোক, এখন থানোসের কাছে রয়েছে হচ্ছে পাওয়ার স্টোন এবং স্পেস স্টোন। আর তারপর সে তার ব্ল্যাক অর্ডার টিমকে অর্ডার দেয় যে দুটো স্টোন রয়েছে পৃথিবীতে, তো তোমরা পৃথিবীতে যাও এবং ওই দুটো স্টোন উদ্ধার করে সরাসরি আমাদের টাইটান গ্রহে চলে আসো। কিন্তু তখনই দেখা যায় লোকি করে কি এত কিছুর পরও চালাকি করে থানোসকে যখন মারতে যায়, থানোস করে চালাকি ধরে ফেলে, মানে এখানে লোকি আর কি থানোসের পক্ষে যোগ দেওয়ার আর কি মিথ্যা নাটক করে, বাট থানোস তো অনেক বেশি চালাক, লোকিকে সে প্রাণী মেরে ফেলে। বাট লোকির গল্প অবশ্যই এখানে শেষ হবে না। আর এরপর দেখা যায় থানোস করে কি থরকে ওই বন্ধু অবস্থায় রেখে সেখান থেকে চলে যায়, আর থানোস চলে যাওয়ার সাথে সাথে থরের ওই স্পেসশিপটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। কিন্তু তখনই আমাদের মহাকাশে গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সির পুরো টিমকে দেখানো হয়, যারা একটা স্পেসশিপ নিয়ে ঘোরার সময় কিছু বিপদ সংকেত দেখে, মানে অমুক জায়গায় একটা দুর্ঘটনা ঘটেছে। তো সেই বিপদ সংকেত দেখে ওরা করে কি থরের যে স্পেসশিপটা ধ্বংস হয়েছে সেই দিকে অগ্রসর হয়, আর ওখানে গিয়েই থরকে মহাকাশে ভাসমানরত অবস্থা ওরা পেয়ে যায় এবং থরকে সেখান থেকে উদ্ধার করে স্পেসশিপের ভেতরে নিয়ে আসে। তো এখানে অ্যাভেঞ্জারের কোনো পার্সনের সাথে গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি টিমের সর্বপ্রথম মিট হয় আর কি। তো যাই হোক, থরের হুশ করার পরে সে সবকিছু ওই
গার্জিয়ান অফ দ্য গ্যালাক্সি টিমকে বলে। আর এই কথা শুনে গামোরা থরকে জানায় যে থ্যানোসের অনেকদিন ধরে একটা লক্ষ্য ছিল, সেটা হচ্ছে এই মহাবিশ্বের সমতা বজায় রাখতে সেই পুরো ইউনিভার্সের অর্ধেক প্রাণীকে সরিয়ে ফেলতে চায়। আর তাই অনেকদিন ধরে সে পৃথিবীর বিভিন্ন প্ল্যানেটে গিয়ে গণহত্যা চালিয়ে যাচ্ছে। আর তার এখন লক্ষ্য পুরো ইউনিভার্সের যে 6টা ইনফিনিটি স্টোন রয়েছে সেই স্টোনগুলোকে উদ্ধার করবে, এবং সে যদি এই 6টা স্টোন পেয়ে যায় তাহলে তার এক চুটকিতেই এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের অর্ধেক প্রাণীকে সে মেরে ফেলতে পারবে। তো এইগুলো গামোরার মুখ থেকে শোনার পরে থর তো ভয় পেয়ে যায় এবং বলে তুমি তো দেখি থানোস সম্পর্কে অনেক কিছু জানো। তো এই কথা শুনে আমাদের ড্র্যাক্স বাতিস্তা বলে আরে ও জানবে না কেন, গামোরা তো থানোসেরই মেয়ে। কিন্তু এই কথা শুনে থর রেগে যায় এবং গামোরাকে মারার জন্য অগ্রসর হয়। কিন্তু তখনই বাকি সবাই বলে আরে গামোরা তো থানোসের আপন মেয়ে না, পালিত কন্যা, এবং থানোস ওর বাবা মাকে মেরে ফেলেছে। তো এই জন্য গামোরা নিজেও থানোসকে মেরে ওর বাবা মায়ের মৃত্যুর বদলা নিতে চায়। তো এটা জানার পরে থর থেমে যায় এবং বলে তাহলে তো আমাদের একসাথে যেভাবেই হোক বাকি যে ইনফিনিটি স্টোন গুলো রয়েছে সেগুলো ওদের হাতে কোনোভাবেই পড়তে দেওয়া যাবে না। আর তখন গামেরা বলে সেটা তো অবশ্যই, কিন্তু আগে আমাদের জানতে হবে যে ওরা এখন কোথায় যাচ্ছে। তো থর এই কথা শুনে জানায় থানোস বর্তমানে নোহারের দিকে রওনা হয়েছে আর ওর একটা টিম পৃথিবীর দিকে গিয়েছে, কিন্তু পৃথিবীতে অ্যাভেঞ্জার টিম রয়েছে, ওরা ওদেরকে হ্যান্ডেল করতে পারবে। কিন্তু আমাদের মনে হয় থানোসের দিকে যাওয়া উচিত। আর নোহারের দিকে তার যাওয়ার কারণ হচ্ছে নোহারের যে কালেক্টর রয়েছে ট্যানেলিয়া, ওর কাছে ইথার বা রিয়েলিটি স্টোন আমরা গচ্ছিত করে রেখেছিলাম। তো গামরা তখন বলে তুমি এতটা কিভাবে শিওর হচ্ছ যে থানোস রিয়েলিটি স্টোনে আনতে যাবে, অন্য কোথাও তো যেতে পারে। আর তখন থোরকারিকে 6টা যে ইনফিনিটি স্টোন রয়েছে সেগুলো নিয়ে বলতে শুরু করে এবং বলে কোনটা কোথায় রয়েছে। তো এখানে যে 6টা ইনফিনিটি স্টোন রয়েছে, মানে আমাকে স্ক্রিপ্টটা যেভাবে পাঠিয়েছে আমি সেভাবে তোমাদেরকে বলছি আর কি। তো এই স্টোন গুলো সম্পর্কে চলো আমরা পরিচিত হয়ে আসি। তো এ পর্যন্ত আমাদের মোট 5টা ইনফিনিটি স্টোন দেখানো হয়েছে। যেমন আমরা সর্বপ্রথম দেখেছিলাম হচ্ছে স্পেস স্টোন, যেটা ছিল আর কি টেসারেক্ট। আর এই টেসারেক্ট কিন্তু ক্যাপ্টেন আমেরিকা দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার সিনেমাতে আমরা দেখেছিলাম। আর এই স্টোনের পাওয়ার হলো এটা যে কোনো জিনিসকে একটা পোর্টালের সাহায্যে এক জায়গা থেকে আরেক জায়গায় টেলিপোর্ট করে দিতে পারে। আর দ্বিতীয় নম্বরটা হচ্ছে মাইন্ড স্টোন, যেটা আমরা অ্যাভেঞ্জারের যে ফার্স্ট সিনেমা মানে লোকি যখন নিউ ইয়র্ক শহরে আক্রমণ করে সেই সিনেমাতে লোকির হাতে যে তোমার শেপটা দেখেছিলাম একটা অস্ত্র, সেটার মধ্যে ছিল। আর এই অস্ত্রটা কিন্তু লোকি থানোসের যে চিতরি আর্মি ছিল তার কাছ থেকে গিফট পেয়েছিল। আর এই মাইন্ড স্টোন বর্তমানে রয়েছে হচ্ছে ভিশনের কাছে, কারণ আমরা এজ অফ আল্ট্রন সিনেমাতে দেখেছিলাম যে এই মাইন্ড স্টোন ব্যবহার করেই কিন্তু ভিশনকে তৈরি করা হয়েছিল। আর এই মাইন্ড স্টোনের কাজ হচ্ছে এটা ব্যবহার করে যে কারো মাইন্ড কন্ট্রোল করা যাবে। আর তৃতীয় স্টোনটার নাম হচ্ছে রিয়েলিটি স্টোন। আর এই স্টোনের সাহায্যে ব্যবহারকারী যে কোনো অবস্থায় তার পারিপার্শ্বিক পরিস্থিতিকে নিজের মতো করে তৈরি করতে পারবে। মানে সোজাভাবে যদি আমি বলি, লোকি মনে করে যে কোনো ভিশন বা যে কোনো কিছু দেখাতে পারে, আশেপাশে যে কোনো রিয়েলিটি চেঞ্জ করে দিতে পারে, যেটা দেখাতে চাইবে তুমি সেটাই দেখবে, সেরকম একটা ব্যাপার। আর এই স্টোনটা আমরা ফার্স্ট দেখেছিলাম হচ্ছে থরের পার্ট 2, থর দ্য ডার্ক ওয়ার্ল্ড সিনেমাতে, এবং ওই সিনেমাতে ওটাকে আমরা ইথার বলে দেখেছিলাম। তো যাই হোক, আমরা ওই সিনেমাতে দেখেছিলাম যে ওই স্টোনটা উদ্ধার করে কিন্তু নোহারের যে কালেক্টর রয়েছে সেই কালেক্টরের কাছে থরের বন্ধুরা দিয়ে এসেছিল রক্ষা করার জন্য। আর এরপর 4 নম্বর যে স্টোনটা রয়েছে যেটা নাম হচ্ছে পাওয়ার স্টোন। আর এই পাওয়ার স্টোনটা যার কাছে যাবে সে অতি মানবীয় ক্ষমতার অধিকারী হয়ে উঠবে, মানে অনেক বেশি ক্ষমতাবান হয়ে যাবে এবং বর্তমানে যে ক্ষমতা রয়েছে তার চেয়ে কয়েক হাজার গুণ বৃদ্ধি পেয়ে যাবে তার ক্ষমতা। আর এই স্টোনটা আমরা ফার্স্ট দেখেছিলাম হচ্ছে গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সির ফার্স্ট পার্টে, এবং এই স্টোনটার জন্য কিন্তু পিটার কুইল এবং তার যে গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি টিম রয়েছে তারা লড়াই করেছিল রোনানের সাথে। আর তারপর সেটা উদ্ধার করার পরে তারা জান্ডার গ্রহের নোভাক সেনাদের কাছে ওটা তুলে দিয়ে এসেছিল যাতে ওটা সুরক্ষিত থাকে। বাট আমরা অলরেডি বুঝতে পারছি থানোস জান্ডার প্ল্যানেট ধ্বংস করে ওই স্টোনটা হাসিল করে নিয়েছে। আর এরপর 5 নম্বর যে স্টোনটা রয়েছে সেটা নাম হচ্ছে টাইম স্টোন। আর এটা আমরা দেখেছিলাম হচ্ছে ডক্টর স্ট্রেঞ্জের যে ফার্স্ট সিনেমাটা সেই সিনেমাতে, এবং এটাকে বলা হয় আই অফ আগামেটো। আর এরপর যে 6 নম্বর স্টোনটা রয়েছে যেটা এখনো পর্যন্ত আমাদের দেখানো হয়নি, এই স্টোনটা এই সিনেমাতে আমাদের ফার্স্টে দেখানো হবে। আর এই স্টোনটার নাম হচ্ছে সোল স্টোন। তো যাই হোক, এরপর থোর জানায় দুটো ইনফিনিটি স্টোন অলরেডি থানোস দখল করে নিয়েছে, যেমন স্পেস স্টোন আর হচ্ছে পাওয়ার স্টোন। আর মাইন্ড স্টোন এবং টাইম স্টোন বর্তমানে পৃথিবীতে অ্যাভেঞ্জারদের কাছে সুরক্ষিত রয়েছে। আর থানোস অলরেডি তার ব্ল্যাক অর্ডার টিমকে পাঠিয়ে দিয়েছে পৃথিবীতে ওই স্টোন দুটো উদ্ধার করতে। তো এর জন্য থানোস অবশ্যই 5 নম্বর স্টোনটি নিজে উদ্ধার করতে যাবে, আর সেই কারণে সে যাবে ওই কালেক্টরের কাছে। আর 6 নম্বর স্টোনটা থানোসের ম্যানেজ করতে অনেক প্রবলেম হবে, কারণ 6 নম্বর স্টোনটা সোল স্টোন কোথায় রয়েছে এই খবরটি আজ পর্যন্ত ইউনিভার্সের কেউ জানে না। তো থোর যখন ওই সোল স্টোনের কথা বলে তখনই গামোরার মুখের এক্সপ্রেশন একটু চেঞ্জ হয়ে যায়। তো আমরা বুঝতে পারি গামোরা হয়তো ওই সোল স্টোন সম্পর্কে জানে, আর সে যদি জেনে থাকে তার মানে গামোরা হচ্ছে একমাত্র পার্সন যে জানে ওই 6 নম্বর স্টোনটা কোথায় রয়েছে। তবে গামোরা এটা নিয়ে কোনো কিছু বলে না আর কি। তো যাই হোক, এরপর সবাই যখন থোরের কথা শুনে সবাই শিওর হয়ে যায় যে থানোস এখন নোহায়ারের দিকে যাবে, মানে ওই কালেক্টরের কাছে। আর এরপর তারা সবাই প্ল্যান করে যে তারা ওখানে গিয়ে থানোসকে নোহায়ারে গিয়ে আটকাবে যাতে ওই রিয়েলিটি স্টোনটা থানোস উদ্ধার করতে না পারে। কিন্তু তখনই থোর বলে থানোস অনেক বেশি শক্তিশালী, আর ওর সাথে লড়াই করতে গেলে আমার মিওনিয়ার হাতিয়ারটার খুব প্রয়োজন হবে। আর এখানে লোক আমরা কিন্তু জানি থোর র্যাগনারক সিনেমাতে আমাদের থোরের হাতিয়ার কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে। তো থোরের যেহেতু অস্ত্র লাগবে এর জন্য ওরা 2 দলে বিভক্ত হয়ে যায়। এক দলে আমরা দেখি থর, রকেট আর গ্রুট, যারা স্পেসশিপের মাধ্যমে রওনা হয় নিডা ভিলিয়ান নামের একটা প্ল্যানেটে, কারণ এই পুরো ইউনিভার্সের যত শক্তিশালী হাতিয়ার সব এখানেই তৈরি হয়েছে, এমনকি থরের হাতিয়ার মিওনিয়ারও সেখান থেকেই তৈরি। আর এদিকে আমরা দেখি পিটার কুইল, গামোরা, ড্র্যাক্স আর মেন্টিস তাদের স্পেসশিপ নিয়ে রওনা হয় নোহায়ারের উদ্দেশ্যে। আর এখান থেকে সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই হাল্ক ওই বাইফ্রস্টের মাধ্যমে পৃথিবীতে চলে এসেছে। তবে সে সোজা এসেছে হচ্ছে নিউ ইয়র্কের ডক্টর স্ট্রেঞ্জের যে সেই পবিত্র স্থানটা রয়েছে সেখানে। তো যাই
যাই হোক, ডক্টর স্ট্রেঞ্জ আর হাল্কের এর আগে কিন্তু পরিচয় ছিল না, এই ফার্স্ট টাইম তারা দুজনে দেখে। তো হাল্ক প্রথমে পুরো বিষয়টা খুলে বলে এবং এটাও বলে যে আমাদের পৃথিবী অনেক বড় একটা বিপদের মুখে রয়েছে। আর তারপর হাল্ক পুরো বিষয়টা খুলে বলে। তো হাল্কের এই কথা শুনে ডক্টর স্ট্রেঞ্জও ভয় পেয়ে যায় এবং সে স্বর্ণপন্ন হয় হচ্ছে অ্যাভেঞ্জারের। আর সে গিয়ে দেখা করে হচ্ছে টনি স্টার্কের কাছে। তো টনি স্টার্কের কাছে যখন ডক্টর স্ট্রেঞ্জ যায়, ওর ড্রেস আপ দেখে টনি স্টার্ক বলে, তুমি কি কোনো যাত্রাপালার টিকিট বিক্রি করতে এসেছো আমার সাথে? কিন্তু তখনই সেখানে পোর্টালে হাল্ক উপস্থিত হয়। আর টানা 2 বছর পর হাল্ককে দেখে টনি স্টার্ক তো অবাক হয়ে যায়। কিন্তু হাল্ক তখন জানায়, তোমার হেল্প অবশ্যই আমাদের দরকার, আমাদের পৃথিবী সহ পুরো ইউনিভার্স বড় ধরনের একটা বিপদের মুখে রয়েছে। তো টনি স্টার্ক আগা মাথায় কিছুই বোঝে না এইসব ইনফিনিটি স্টোন সম্পর্কে। আর তখন ডক্টর স্ট্রেঞ্জের যে লাইব্রেরিয়ান মিস্টার ওয়াং, সে কয়েকটি টনি স্টার্ককে ইনফিনিটি স্টোনগুলো নিয়ে পুরো বর্ণনা দিতে শুরু করে এবং সে জানায় বিগ ব্যাং এর পরে যখন এই পুরো ইউনিভার্সের সৃষ্টি হয়েছিল তখন এই 6টি ইনফিনিটি স্টোনের সৃষ্টি হয়। আর এই 6টি স্টোন আমাদের পুরো মহাবিশ্বের প্রতিটি অস্তিত্বের একটা অপরিহার্য দিক নিয়ন্ত্রণ করে। আর এরপর ডক্টর স্ট্রেঞ্জ তার নিজের হাতে থাকা টাইম স্টোন, আই অফ আগামোটোর ভেতর থেকে ওই স্টোনটা বের করে এবং এক এক করে প্রত্যেকটি স্টোন সম্পর্কে বিবরণ দেয়। আর এই সম্পর্কে আমরা অলরেডি জেনেছি আর কি। আর তখন হাল্ক সবাইকে জানায় থানোসের সাথে আবার মুখোমুখি হয়েছিল, সে খুবই নির্মম এবং সে এই পুরো ইউনিভার্সের অলরেডি অর্ধেক প্ল্যানেট ধ্বংস করে দিয়েছে। আর সে থরকে অলরেডি মেরে দিয়েছে। আমাদের যে করেই হোক থানোসকে আটকাতে হবে, কারণ থানোস যদি একবার 6টা স্টোন পেয়ে যায় তাহলে তার হাত থেকে মহাবিশ্বকে কেউ রক্ষা করতে পারবে না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে সে অলরেডি স্পেস স্টোন এবং পাওয়ার স্টোন পেয়ে গিয়েছে। তো বর্তমানে সেই ইউনিভার্সের সবচেয়ে বেশি পাওয়ারফুল। তো এটা শোনার পরে আমাদের টনি স্টার্ক জানায়, যদি এই 6টা স্টোনের মধ্যে আমরা একটা স্টোন নষ্ট করে দিই তাহলে তো থানোস তার লক্ষ্য পূরণ করতে পারবে না। তো আমাদের কাছে যেহেতু টাইম স্টোনটা রয়েছে এটা আমরা নষ্ট করে ফেলি। কিন্তু এই কথা শুনে ডক্টর স্ট্রেঞ্জ আর ওয়াং জানায়, আমাদের যে টাইম স্টোনটা রয়েছে এটা রক্ষা করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের জীবন চলে গেলেও এই স্টোনটা আমরা কোনোভাবেই নষ্ট হতে দেব না কিংবা কারো হাতে পড়তে দেব না। তো এই কথা শুনে হাল্ক জানায়, তাহলে আমাদের এখন এই ভিশনের কাছে গিয়ে উপস্থিত হতে হবে, কারণ পৃথিবীতে যে আরেকটা ইনফিনিটি স্টোন রয়েছে, মাইন্ড স্টোন, সেটা রয়েছে ভিশনের কাছে। তো কোথায় রয়েছে, ওর স্টোনটা আমরা ধ্বংস করে দিই। তো এটা শুনে টনি জানায়, ভিশন বর্তমানে কোথায় রয়েছে এটা আমি নিজেই জানি না। আর তাছাড়া 2 সপ্তাহ আগে ভিশনের ভেতরের যে জিপিএসটা ছিল সেটাও সে বন্ধ করে দিয়েছে। এ কারণে সে এখন কোথায় রয়েছে এটা জানতে পারা অসম্ভব। আর এই কথা শুনে ডক্টর স্ট্রেঞ্জ তখন বলে, আচ্ছা এটা কি কোনোভাবেই খোঁজা সম্ভব নয় ও কোথায় রয়েছে? তো টনি স্টার্ক তখন জানায়, একজন রয়েছে, সে হয়তো বলতে পারবে ও কোথায় রয়েছে, আর সে হলো ক্যাপ্টেন রজার্স, আমাদের ক্যাপ্টেন আমেরিকা। আর তখন হাল্ক জানায়, তাহলে তুমি এখনই ক্যাপ্টেনকে কল করো। কিন্তু টনি তখন বলে, তুমি তো গত কয়েক বছর পৃথিবীতে ছিলে না, এজন্য আসল কাহিনী যাও না, পৃথিবীতে অনেক কিছু ঘটে গিয়েছে। অ্যাভেঞ্জার্স টিম এখন পুরো 2 ভাগে বিভক্ত। আর এটা কেন হয়েছে আমরা তো জানি, সিভিল ওয়ারে বাকি বান্সের জন্য। আর ওই ঘটনার পরেই তো টনি স্টার্কের সাথে এখন ক্যাপ্টেন আমেরিকার কোনো সম্পর্ক নেই। তো এই কথা শুনে হাল্ক বলে, তুমি কি বুঝতে পারছো না, থানোস থরকে মেরে ফেলেছে। তো থানোসের মতো এত মহাশক্তিশালী একজনকে আটকাতে গেলে আমাদের নিজেদের ঝামেলার কথা ভাবাই যাবে না। আমাদের নিজেদের ঝামেলা সাইডে রেখে আমাদের সবাইকে একসাথে মিলে পৃথিবীকে বাঁচাতে হবে। তো এই কথা শুনে টনি স্টার্ক করে কি ক্যাপ্টেন আমেরিকাকে কল করার জন্য মনস্থির করে। কিন্তু তখন ওরা বাইরে থেকে মানুষের হুড়ুহুড়ির আওয়াজ শুনতে পায়। তো এরপর যখন বাইরে বের হয় দেখতে পায় যে সকল মানুষরা ভয় পেয়ে এদিক ওদিক ছোটাছুটি করছে, কারণ বিশাল বড় একটা স্পেসশিপ এখানে এসে উপস্থিত হয়েছে। তো এটা দেখে ওরা বুঝতে পারে যে বিপদ একেবারে সামনে চলে এসেছে। তো এই স্পেসশিপ গুলো দেখে ওরা 4 জনই করে কি সামনের দিকে এগোতে শুরু করে। আবার ওই স্পেসশিপটি যখন পৃথিবীতে আসে তখন আমাদের পিটার পার্কারের ভেতরে যে স্পাইডার সেন্স রয়েছে ওটার মাধ্যমে সে বুঝতে পারে যে এখানে বিপদ হতে চলেছে। তো আমাদের স্পাইডারম্যানও তখন এই দিকে রওনা দেয়। আর ওইদিকে আমরা দেখি ওই স্পেসশিপ থেকে থানোসের ব্ল্যাক অর্ডার টিমের ক্যাপ্টেন ইবোনিমা, যেটাই ভূতের মতো চেহারা, আরেকটা হচ্ছে কাল অবসিডিয়ান, তারা দুজন বের হয়ে আসে ওদের 4 জনের সামনে। আর ওরা এখানে এসেছে ডক্টর স্ট্রেঞ্জের কাছে যে টাইম স্টোনটা রয়েছে সেই স্টোনটা নেওয়ার জন্য। তো যাই হোক, ওদের দেখেই টনি স্টার্ক, ব্রুস ব্যানার, ডক্টর স্ট্রেঞ্জ এবং ওয়াং পুরো রেডি হয়ে যায় এবং এখানে শুরু হয়ে যায় একটা ফাইট। আর এই ফাইটে সাহায্য করার জন্য আমাদের ব্রুস ব্যানার অনেক চেষ্টা করে হাল্কে রূপান্তরিত হওয়ার জন্য, কিন্তু সে কোনোভাবেই হাল্কে রূপান্তরিত হতে পারে না। আর এর কারণটি হচ্ছে সে টানা 2 বছর হাল্কে রূপান্তরিত হয়েছিল। তবে সম্ভাব্য আরেকটা কারণ হচ্ছে অনেকে মনে করে যে হাল্ক একটু আগে থানোসের মুখোমুখি যে হয়েছিল, হাল্ক এত ভয় পেয়েছে যে সেই কারণে আর দ্বিতীয়বার হাল্ক হতে পারছে না। তো যাই হোক, তখন আমরা দেখি টনি স্টার্ক রেডি হয়ে যায় তার ন্যানো স্যুট নিয়ে। আর এদিকে আমাদের পিটার পার্কার, আমাদের স্পাইডারম্যানও সেখানে উপস্থিত হয়। তো এখানে বেশ কিছুক্ষণ লড়াই চলে, অসাধারণ একটা ফাইট চলে এখানে। কিন্তু লড়াইয়ের এক পর্যায়ে ইবনি করে কি ডক্টর স্ট্রেঞ্জকে তার জাদু ক্ষমতার ইউজ করে বন্ধি বানিয়ে নেয় এবং সেখান থেকে ফিরে যায় স্পেসশিপে। আর ডাইরেক্ট ডক্টর স্ট্রেঞ্জকে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে ওই টাইম স্টোনটি যেটা ডক্টর স্ট্রেঞ্জের ওই লকেটের মধ্যে রয়েছে সেটা ডক্টর স্ট্রেঞ্জ ছাড়া আর কেউ বের করতে পারবে না। ওটা যে কোনো ভাবে হোক ডক্টর স্ট্রেঞ্জকে দিয়ে বের করাতে হবে। কিন্তু তখনই ইবনির চোখ এড়িয়ে আমরা দেখতে পাই আমাদের স্পাইডারম্যান এবং আয়রন ম্যান ওই স্পেসশিপের উপরে এসে হাজির হয়। কিন্তু আমরা দেখতে পাই স্পাইডারম্যান এত উঁচুতে গিয়ে শ্বাস নিতে না পারার কারণে অজ্ঞান হয়ে যখন নিজে পড়ে যাচ্ছিল তখনই টনি স্টার্ক করে কি পিটারম্যানের শরীরে একটা ন্যানোটেক স্যুট পাঠিয়ে দেয়। তো এখানে আমরা প্রথমবারের মতো স্পাইডারম্যানের শরীরেও আয়রন ম্যানের মতো হাইটেক একটা ন্যানো স্যুট আমরা দেখতে পাই। তো এরপরে আমাদের নর্মাল যে স্পাইডারম্যান সে হয়ে যায় হচ্ছে আয়রন স্পাইডারম্যান। তো যাই হোক, এরপর টনি পিটারকে আদেশ দেয় তুমি নিচে চলে যাও। কিন্তু তারপরেও পিটার টনির কথা না শুনে লুকিয়ে লুকিয়ে স্পেসশিপে ঢুকে যায়। আর ওইদিকে টনি যখন ওই স্পেসশিপের ভেতরে প্রবেশ করে সে দেখতে পায় যে ইবনি ডক্টর স্ট্রেঞ্জকে বন্ধি বানিয়ে ওকে ভয় দেখিয়ে ওই টাইম স্টোনটা বের করে দিতে বলছে। তো এটা দেখে টনি যখন ভাবতে শুরু করে এখন আমি কি করবো, কি করা উচিত, তখন এসে হাজির হয় আমাদের আয়রন স্পাইডারম্যান। তো টনি এটা দেখে খুব রেগে যায়, কারণ টনি তো ওকে
বাচ্চা পোলাওয়ান মনে করে আর এখান থেকে ওকে চলে যাওয়ার নির্দেশ দিচ্ছিল, কারণ এটা রিস্কি হতে পারে। কিন্তু পিটার তখন বলে এখন আমাদের এসব বলার সময় নয়, এখন আমাদের সমস্যা মোকাবেলা করতে হবে। এবং তারপর পিটার এখানে একটা বুদ্ধি করে, আর সেই হিসাবে টনি সোজা গিয়ে হাজির হয় ইবনির সামনে। তো ইবনি টনিকে দেখেই জানায় যে আমার জাদু ক্ষমতার কাছে তোমার এসব টেকনোলজি কোনো কাজই করবে না। কিন্তু তখন টনি অনেকটা এরকম বলে যে আমার বুদ্ধির কাছে তোর জাদু ক্ষমতা কাজ করবে না। এবং এখানে আমাদের টনি স্টার্ক যেটা করে, ওই স্পেসশিপে আঘাত করে ছিদ্র করে দিলে সেখানে যে বাতাসের টানটা, ওই বাতাসের টানে ইবনির সিটকে বেরিয়ে যায়। আর সাথে সাথে ডক্টর স্ট্রেঞ্জও বেরিয়ে যেতে শুরু করে। বাট স্পাইডারম্যান তার ওয়েবের সাহায্যে খুব সহজেই ডক্টর স্ট্রেঞ্জকে আটকে নেয়। আর তারপর সঙ্গে সঙ্গে আয়রন ম্যান করে কি, ওই ছিদ্রটাকে পুরোপুরি বন্ধ করে দেয়। তো এর ফলে ইবনি মনে করো স্পেসে হয়তো মারা যায় বা কি হয়, এটা আমাদের আর দেখানো হয় না। তো যাই হোক, এরপর ডক্টর স্ট্রেঞ্জ বলে আমাদের স্পেসশিপটি নিয়ে পৃথিবীতে যাওয়া উচিত, যাতে আমরা স্টোনটাকে ভালো মতো রক্ষা করতে পারি। কিন্তু তখন আমাদের আয়রন ম্যান বলে আমরা যদি এই স্পেসশিপ নিয়ে বা এই স্টোনটা নিয়ে, তাহলে থানোস আর তার টিম পুনরায় আবারও পৃথিবীর উপর অ্যাটাক করবে। আর এর ফলে যেটা হবে, আমাদের সাথে সাথে সাধারণ যে মানুষ রয়েছে তাদের উপরও বিপদ আসবে। তো আমি চাই না এই ঘটনায় সাধারণ কোনো মানুষ মারা পড়ুক। তো এখানে টনি বলে স্পেসশিপটা যেহেতু অটো পাইলট মুডে রয়েছে, এটা সরাসরি যেহেতু থানোসের টাইটান গ্রহে যাবে, আমরা সেখানেই যাই এবং ওখানে গিয়ে থানোস এবং তার বাহিনীর বিরুদ্ধে লড়াই করি। তো ডক্টর স্ট্রেঞ্জ তখন বলে হ্যাঁ তোমার কথা একদিকে ঠিক আছে, তবে এখানে একটা সমস্যা রয়েছে। আমি সোজাসুজি তোমাকে বলে দিচ্ছি, তোমরা যদি কোনো বিপদে পড়ো, তোমাদেরকে বাঁচানোর জন্য আমি কিন্তু কোনোভাবে স্টোনটাকে হাতছাড়া করবো না, যাই কিছু হয়ে যাক না কেন। আমি যে কোনো মূল্যে আগে স্টোনটাকেই বাঁচাবো। তো আয়রন ম্যান এই কথার জবাবে হ্যাঁ বলে দেয়। তো যাই হোক, এখান থেকে দৃশ্যের পরিবর্তন হয়। আমরা দেখতে পাই পৃথিবীতে থাকা আরেকটি যে ইনফিনিটি স্টোন রয়েছে, আই মিন মাইন্ড স্টোনটা, যেটা আমাদের ভিশনের কাছে রয়েছে, সেটা উদ্ধার করার জন্য থানোসের ব্ল্যাক অর্ডার টিমের আরো দুজন মেম্বার, যাদের নাম হচ্ছে টক্সিমা মিডনাইট আর একটা হচ্ছে করভাস গ্লাইড, খুবই ভয়ঙ্কর। ওরা সোজা পৌঁছে যায় ভিশন আর ওয়াকান্ডার কাছে। আর এখানে উল্লেখ্য, ভিশন আর ওয়াকান্ডা কিন্তু বর্তমানে রিলেশনশিপে রয়েছে, তারা একসাথে থাকে আর কি। তো যাই হোক, প্রথমেই করভাস গ্লাইড করে কি তার হাতের সাহায্যে ভিশনকে আঘাত করে এবং ওর কাছ থেকে মাইন্ড স্টোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাট আমাদের ওয়ান্ডা তার ক্ষমতার সাহায্যে কোনোভাবে ওদেরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ওদের সাথে পেরে যখন ওঠে না এবং অবস্থা যখন খুবই শোচনীয় হয়ে যায়, তখনই এখানে নাটকীয়ভাবে হাজির হয় আমাদের প্রিয় ফার্স্ট অ্যাভেঞ্জার ক্যাপ্টেন আমেরিকা। আর তার সাথে সেখানে ব্ল্যাক উইডো এবং মিস্টার ফ্যালকনও ছিল। তো এতজনের সাথে ওরা লড়াই করতে না পেরে লাস্টে করে কি ব্ল্যাক টিমের টক্সিমা এবং করভাস মাইন্ড স্টোনটা উদ্ধার না করে সেখান থেকে ফিরে যেতে বাধ্য হয়। আর তারপরে দেখা যায় ক্যাপ্টেন আমেরিকা আহত ভিশনকে নিয়ে তার কুইন জেটে ফিরে আসে। আর সেখানে ফ্যালকন ক্যাপ্টেনের কাছ থেকে জানতে চায় তাহলে আমরা এখন কোথায় যাব। আর এখানে স্টিভ জানায় আমরা এখন সবাই ঘরে ফিরবো, মানে অ্যাভেঞ্জারের হেডকোয়ার্টারে। তো এবার অ্যাভেঞ্জারের হেডকোয়ার্টারে যখন ক্যাপ্টেন আমেরিকার সবাইকে নিয়ে এন্ট্রি নেয়, তখনই জেমস রোডি, আই মিন আমাদের আয়রন ম্যানের ফ্রেন্ড জেনারেল থেরিয়াসের সাথে ভিডিও কনফারেন্সিং এ কথা বলছিল। তো জেনারেল থেরিয়াস ক্যাপ্টেন আমেরিকাকে দেখে রোডিকে অর্ডার দেয় ক্যাপ্টেন আমেরিকাকে গ্রেপ্তার করার জন্য। বাট আমাদের জেমস রোডি তার কোনো কথার পাত্তাই দেয় না, ইভেন ভিডিও কনফারেন্সটা অফ করে দেয় এবং উল্টো পৃথিবীর এই বিপদে একসাথে কাজ করার জন্য ক্যাপ্টেন আমেরিকাকে স্বাগত জানায়। আর তারপর একই টাইমে সেখানে ব্রুস ব্যানার এসে উপস্থিত হয়। আর তারপর সবাই মিলে আলোচনা করে যে কিভাবে তারা এই ইউনিভার্সকে থ্যানোসের কাছ থেকে বাঁচাতে পারে। এবং তারা মোটামুটি এটাও শিওর, ওরা পৃথিবীর যে জায়গাতেই থাকুক না কেন, মাইন্ড স্টোনটি উদ্ধারের জন্য তাদের আবারও থ্যানোসের মুখোমুখি হতে হবে। আর তখন ভীষণ জানায় তাহলে থ্যানোসকে আটকানোর একটা মাত্রই রাস্তা রয়েছে, সেটা হচ্ছে আমার কপালে থাকা ওই মাইন্ড স্টোনটিকে ধ্বংস করে ফেলতে হবে। কিন্তু এই কথায় আপত্তি জানায় হচ্ছে ওয়ান্ডা, কারণ ভীষণ বেঁচেই রয়েছে ওই মাইন্ড স্টোনটার জন্য। তো মাইন্ড স্টোন ধ্বংস করা মানে ভীষণকে মেরে ফেলা। আর ভীষণ আর ওয়ান্ডা যেহেতু সম্পর্কে রয়েছে, এই কথায় ওয়ান্ডা কোনোভাবেই রাজি হয় না। আর তখন আমাদের ডক্টর বেনার জানায় আমাদের যদি এমন কোনো উন্নত টেকনোলজি থাকতো যার সাহায্যে আমরা ভীষণকে বাঁচিয়ে রেখে ওর কপাল থেকে ওই মাইন্ড স্টোনটা আলাদা করতে পারতাম। কিন্তু তখন সবাই বলে যেহেতু টনি স্টার্ক বর্তমানে পৃথিবীতে নেই, তো আমার মনে হয় না এটা পসিবল। কিন্তু তখন ক্যাপ্টেন আমেরিকা ওদেরকে বলে আমি একটা জায়গা চিনি যেখানে আমাদের যাওয়া উচিত, সেখানে আমার ফ্রেন্ড বাকি বঞ্চ রয়েছে, ও সুস্থ হয়েছে সেখান থেকে। তো ওরা কোন জায়গার কথা বলছে যেখানে টেকনোলজি পৃথিবীর অন্যান্য দেশের চেয়ে উন্নত, বুঝতেই পারছো এটা ওয়াকান্ডার কথা বলছে। তো যাই হোক, এরপর দৃশ্যের পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই রকেট আর গ্রুট যখন নিডেলিয়ার প্ল্যানেটে গিয়ে পৌঁছায়, তখন ওরা ওই প্ল্যানেটটিকে পুরোপুরি বিধ্বস্ত অবস্থায় দেখতে পায়। আর এখানে আমরা দেখতে পাই থরেরও কিন্তু দুটো চোখ পুরোপুরি ভালো অবস্থায় রয়েছে। আর এর কারণটি হলো আমাদের রকেট তো চোরালো, ও একসময় মানুষের হাত চুরি করে, পা চুরি করে, চোখ চুরি করে। তো একটা চোখ চুরি করে রেখেছিল, সেই নকল চোখটা সে মূলত থরকে গিফট করেছে। আর এই কারণেই থরের চোখ স্বাভাবিক হয়ে গিয়েছে। তো যাই হোক, ওই প্ল্যানেটের বিধ্বস্ত অবস্থা দেখে আমরা মোটামুটি বুঝতে পারি যে থানোস এখানেও হামলা করেছিল। তো ওই প্ল্যানেটে যখন ওরা পৌঁছায়, তখন একটা বামনের সাথে ওদের দেখা হয়। আর সে আর কি মূলত হাতিয়ার বানানোর কারিগর। তো যাই হোক, সে তখন থরকে কনফার্ম করে যে হ্যাঁ এখানে থানোসের হামলা হয়েছিল এবং থানোস এখানে এমন একটা হাতিয়ার বানাতে এসেছিল যেটা নাম হচ্ছে, নামটাই তো ভুলে গেলাম, ওই থানোসের হাতে যেটা থাকে গ্লাভসের মতো, সেই জিনিসটাই বানাতে এসেছিল। আর ওটা এমন একটা হাতিয়ার যেটা মহাবিশ্বের যে 6টা স্টোন রয়েছে সেটা একসাথে ধারণ করতে পারবে। তো যাই হোক, থানোসের ওই গ্লাভসটার নাম মনে হয় গাউন লেড বা এরকম কোন একটা কিছু। তো যাই হোক, থানোস যখন এখানে এসেছিল, ওই বামনরা ভেবেছিল বা ওই কারিগররা ভেবেছিল থানোসের কথা মতো ওরা যদি ওই হাতিয়ারটা তৈরি করে দেয় তাহলে হয়তো ওদের কোনো ক্ষতি করবে না। তো এই হাতিয়ার বানানোর পরেই থানোস করে কি এই প্ল্যানেটের যে 300 জন কারিগর ছিল যারা বামন আর কি, তাদের সবাইকে মেরে ফেলে, কিন্তু শুধুমাত্র ওকে বাঁচিয়ে রাখে। বাট ওর দুটো হাত পুরোপুরি নষ্ট করে দেয়। আর এখন উল্লেখ্য, এখানে যারা বসবাস করে তাদেরকে বলা হয় হচ্ছে ডুয়ার্স, মানে বামন। তো এই জন্যই তো বলি কিসের জন্য তাহলে পশ্চিমবঙ্গের ওই জায়গার নাম ডুয়ার্স মাউন্টেন। তো যাই হোক, থোর যখন এইসব শোনে তখন থোর জানায় তুমি যদি আমাকে হেল্প করো আর মিউনিয়রের মতো আমাকে একটা শক্তিশালী হাতিয়ার বানিয়ে দাও, তাহলে আমি হয়তো থানোসকে মেরে তোমাদের এই অবস্থার বদলা নিতে পারবো। তো এরপর
এরপর দেখা যায় বামনটি রাজি হয়ে যায় এবং বামনটির প্ল্যান মতো থরকরিকে এক এক করে ওই প্ল্যানেটের এক একটা যে অংশ রয়েছে অস্ত্র বানানোর সেগুলো নিজের জীবন বাজে লাগিয়ে তার নতুন হাতিয়ার তৈরি করা শুরু করে। আর এখানে লোকে এই হাতিয়ার তৈরি করতে গেলে সূর্যের অসীম শক্তি লাগে আর কি। তো যাই হোক ওই হাতিয়ারটি যখন পুরোপুরি প্রায় তৈরি হয়ে যাবে তখনই থর জ্ঞান হারিয়ে ফেলে এবং সেখানে থাকার সকল কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং ওই হাতিয়ারটা আস্তে আস্তে শক্ত হওয়ার আগেই ওটার মধ্যে একটা হাতল লাগাতে হবে। তো এদিকে বামনের হাতটা তো নষ্ট হয়ে গিয়েছে, ওই হাতলটা কে লাগাবে? তো এই অবস্থা দেখে গ্রুট করে কি তাড়াতাড়ি ওই হাতিয়ারটিকে কমপ্লিট করার জন্য তার নিজের একটা হাত ওই জ্বলন্ত হাতিয়ারের মধ্যে দিয়ে ওই হাতিয়ারটির হাতল তৈরি করে দেয় এবং নতুন একটা হাতিয়ার তৈরি হয় যার নাম হচ্ছে স্ট্রোম বেকার। আর এই হাতিয়ারটা কিন্তু থরের যে আগের হাতিয়ার ছিল মিওনিয়ার তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। এমনকি এই হাতিয়ারটির এতই ক্ষমতা যে যা দিয়ে বাইফ্রস্ট ওপেন করা পসিবল, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ইজিলি আমাদের থর টেলিপোর্ট হতে পারবে। তো এখান থেকে সিন শিফট হয় গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি আরেক টিমের কাছে, যেখানে আমরা দেখি পিটার কুইল, গামোরা, ড্রেক্স আর মেন্টিস এক জায়গায় রয়েছে এবং তারা যখন নো হয়ার প্ল্যানেটের দিকে যাচ্ছিল তখন গামোরা পিটার কুইলকে জানায়, দেখো আমি এমন একটা বিষয় জানি যেটা পৃথিবীর কেউ যায় না, তো এর জন্য থানোস যদি লাস্ট পর্যন্ত আমার কাছে আসে বা আমাকে ধরে ফেলে তাহলে কিন্তু পৃথিবীর বিশাল বড় বিপদ হয়ে যাবে। তো এর জন্য যখন আমাকে থানোস ধরবে সঙ্গে সঙ্গে আমাকে তুমি মেরে ফেলো, কারণ আমি চাই না এই গোপন কথাটা থানোস জানতে পারো এবং থানোস এই মহাবিশ্বটাকে ধ্বংস করে ফেলো। তো পিটার এখানে সঙ্গত কারণে জিজ্ঞেস করে ওই গোপন কথাটা কি আমি তোমার বয়ফ্রেন্ড হিসেবে জানলাম না। তো গামোরা তখন বলে আমি তোমাকে এই কথা বলতে পারবো না, কিন্তু তুমি শপথ করো এই ইউনিভার্সের স্বার্থে আমি যদি থানোসের কাছে ধরা পড়ি আমাকে অবশ্যই প্রাণে মেরে ফেলবে। তো যাই হোক এখানে পিটার কুইলও অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়। আর তারপর দেখা যায় তারা যখন নো হয়ারে পৌঁছায় সেখানে ওরা দেখে থানোস অলরেডি সেখানে পৌঁছে গিয়েছে এবং কালেক্টরকে ধরে কেলাচ্ছে এবং ওর কাছ থেকে রিয়েলিটি স্টোনটা উদ্ধার করার চেষ্টা করছে। তো এটা দেখে গামোরা করে কি দৌড়ে গিয়ে থানোসের সাথে ফাইট করে এবং থানোসকে খুব সহজেই মেরে ফেলে। তো আমাদের সবার কাছে ব্যাপারটা একবার উইয়ার্ড লাগে যে থানোসের সাথে থোর, লোকি আর হাল্ক মিলে পারলো না, গামোরা কিভাবে পারলো? থানোস অনেক আগেই ওই কালেক্টরের কাছ থেকে রিয়েলিটি স্টোনটা উদ্ধার করে নিয়েছে আর সেই রিয়েলিটি স্টোনটার ক্ষমতা কাজে লাগিয়ে এখানের পুরো রিয়েলিটিটাই চেঞ্জ করে ফেলেছে। মানে আমাদের লোকে যেমন তার চারপাশে সবকিছু চেঞ্জ করে রাখতে পারে সেরকম একটা কিছু। তো এই ফাঁদ বানিয়ে থানোস করে কি গামোরাকে বন্দী বানায়। আর যেহেতু গামোরা পিটারকে প্রমিস করিয়েছিল যে ও যদি থানোসের কাছে ধরা পড়ে তাহলে পিটার যেন ওকে মেরে ফেলে, তো সেই হিসেবে পিটার না চাইতেও সে যখন বন্দুক বের করে গামোরাকে শুট করে তখনই আমরা দেখতে পাই বন্দুকের গুলি থেকে বাবলস বের হচ্ছে, মানে থানোসের পাওয়ার আর কি। তো যাই হোক তারপর থানোস করে কি তার যে স্পেস স্টোন রয়েছে সেটার সাহায্যে টেলিপোর্ট হয়ে সোজা পৌঁছে যায় তার স্পেসশিপে। তো যাই হোক আমরা কিন্তু অলরেডি জানি যে কেন গামোরাকে প্রয়োজন থানোসের। অ্যাকচুয়ালি গামোরাই হচ্ছে একমাত্র পার্সন যে জানে ওই 6 নম্বর স্টোনটা, আই মিন সোল স্টোনটা কোথায় রয়েছে। তো থানোস যখন গামোরাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে গামোরা ডাইরেক্ট বলে দেয় আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। তো এই জন্য থানোস গামোরাকে নিয়ে সোজা হাজির হয় তার বোন নেবুলার কাছে। আর আমরা দেখতে পাই থানোস অলরেডি ওই স্পেসশিপের মধ্যে নেবুলাকে বন্দী করে রেখেছে। আর আমরা আরেকটা বিষয় জানি নেবুলার কিন্তু ছোটবেলা থেকে এক একটা করে অঙ্গ পাল্টে পাল্টে পুরো লোহার শৈল হয়ে গিয়েছে। তো নেবুলার যে ব্রেনটা রয়েছে ওই ব্রেনটাও কিন্তু একটা আর্টিফিশিয়াল ব্রেন এবং ওই ব্রেন স্ক্যান করে থানোস জানতে পারে যে গামোরা অ্যাকচুয়ালি এই ব্যাপারে নেবুলার সাথে কথা বলেছিল, বাট ওই স্টোনটা যে কোথায় রয়েছে এই সম্পর্কে গামোরা কিছু বলেনি, জাস্ট এটা বলেছে আমি জানি কোথায় রয়েছে। তো এরপর থানোস বলে তাহলে বলো কোথায় রয়েছে, কিন্তু গামোরা যখন বলে না তখনই থানোস করে কি নেবুলার উপর টর্চার করতে শুরু করে। তো বোনের উপর এই অত্যাচার দেখে গামোরা সহ্য করতে পারে না আর এজন্য সে থানোসকে বলে দিতে বাধ্য হয় যে কোথায় গেলে সোল স্টোন পাওয়া যাবে। তো এরপর সিন শিফট হয়, আমরা দেখতে পাই থানোস গামোরাকে নিয়ে সোজা পৌঁছে গিয়েছে ভর্মির নামের একটা গ্রহে আর সোল স্টোনটি এই প্ল্যানেটে অবস্থিত রয়েছে। তো এখানে আমরা দেখি তাদের সামনাসামনি হয় হচ্ছে রেড স্কালের। আর এই রেড স্কালকে আমরা প্রথম দেখেছিলাম ক্যাপ্টেন আমেরিকা দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার সিনেমাতে এবং ওই সিনেমার লাস্টে কিন্তু আমরা দেখেছিলাম টেসারেক্টে হাত দেওয়ার কারণে সে কিন্তু ওই জায়গা থেকে টেলিপোর্ট হয়ে অন্য কোথাও চলে গিয়েছিল। তো এই ফিল্মে ওকে আমরা এখানে দেখে জানতে পারি যে ওই রেড স্কাল মূলত সেখান থেকে টেলিপোর্ট হয়ে এই প্ল্যানেটে পৌঁছেছে এবং তারপর থেকে এই স্টোনের রক্ষক হিসেবে কাজ করছে, মানে এখন রেড স্কাল আর কি আর ভিলেন নেই। তো যাই হোক তখন থানোস রেড স্কালের কাছ থেকে জানতে চায় সে কিভাবে ওই সোল স্টোনটা হাসিল করতে পারে। এটা শুনে রেড স্কাল থানোসকে জানায় সে যদি সোল স্টোনটা হাসিল করতে চায় তাহলে তার সবচেয়ে প্রিয় জিনিসটাকে বলি দিতে হবে, কারণ এই সোল স্টোনটা হচ্ছে বাকি যত স্টোন রয়েছে তার চেয়ে সবচেয়ে বেশি শক্তিশালী। তো এটা জানার পরে আমাদের থানোস করে কি তার যে পালিত মেয়ে গামোরা তাকেই বলিদান দিয়ে দেয়। তো এর মানে থানোসকে সত্যি গামোরাকে এত ভালোবাসতো। অ্যাকচুয়ালি থানোস কাউকেই ভালোবাসে না, কিন্তু তার মধ্যেও গামোরাকে একটু বেশি ভালোবাসতো আর এভাবেই থানোস ওই সোল স্টোনটাও হাসিল করে ফেলে। তো এই 4টি স্টোন পাওয়ার পরে সে রওনা হয় হচ্ছে তার নিজের প্ল্যানেট টাইটানের উদ্দেশ্যে, কারণ তার ধারণা সে যে ব্ল্যাক অর্ডার টিমকে পৃথিবীতে পাঠিয়েছিল ওরা হয়তো বাকি দুটো ইনফিনিটি স্টোন নিয়ে ওর প্ল্যানেটে অবস্থিত হয়েছে। আর ওদিকে আমরা দেখি আয়রন ম্যান, স্পাইডারম্যান আর ডক্টর স্ট্রেঞ্জ যখন ওই ইবনির স্পেসশিপে করে টাইটানে পৌঁছায় ওই একই টাইমে আবার গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সির যে আরেক টিম পিটার কুইল, ড্র্যাক্স আর মেন্টিসও সেখানে পৌঁছে গিয়েছে। তো ওখানে গিয়ে ওরা করে কি দুজন মুখোমুখি হয়। তো এখানে আমাদের আয়রন ম্যান মনে করে পিটার কুইল হচ্ছে থানোসের পক্ষের, আবার পিটার কুইলরা মনে করে আয়রন ম্যানরা হচ্ছে থানোসের পক্ষের। তো এর ফলে যেটা হয় তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায় এবং মারামারি একটা পর্যায়ে টাই হয়ে যায় এবং এখানে আমরা দেখি পিটার কুইল স্পাইডারম্যানকে আটকে ফেলে আর ড্রেসকে আটকে ফেলে হচ্ছে আমাদের আয়রন ম্যান। তোরা দুজনকে যখন হুমকি দিতে থাকে তখন কথা প্রসঙ্গে বেরিয়ে আসে যে ওরা দুজনেই মূলত থানোসকে মারতে চায়। আর এটা তারা কিভাবে জানতে পারে, থর যেহেতু গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি টিমের সাথে ছিল তো থরের কাছ থেকে গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি টিম অলরেডি অ্যাভেঞ্জারের ব্যাপারে জানতো। তো এই কারণে পিটার কুইলরা কনফার্ম হয় যে এটাই সেই অ্যাভেঞ্জার টিম এবং আমাদের এখন একসাথে মিলে থানোসকে আটকাতে হবে। তো এরপর তারা
সকলে মিলে প্ল্যান করতে শুরু করে কিভাবে থানোসকে আটকানো সম্ভব। আর তখনই ডক্টর স্ট্রেঞ্জ করে কি তার টাইম স্টোনের সাহায্যে টাইমের ভবিষ্যতে গিয়ে থানোসের সাথে লড়াইয়ের সম্ভাব্য প্রায় 1,40,605 রকমের লড়াই দেখে এবং এর মধ্যে মাত্র একটা বারই ওরা থানোসের সাথে জিততে পেরেছে। তো এর মানে থানোসের মুখোমুখি হলে ওদের মৃত্যু নিশ্চিত। তো এরপর দৃশ্যের পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই ক্যাপ্টেন আমেরিকা সবাইকে নিয়ে হাজির হয়েছে ওয়াকান্ডায়। আর এখানে আমরা দেখতে পাই ক্যাপ্টেনের কথা মতো ব্ল্যাক প্যান্থার আগে থেকে তার সমস্ত সেনাবাহিনী রেডি করে রেখেছে থানোসের মোকাবেলা করার জন্য, কারণ তারা জানতো ওই মাইন্ড স্টোন উদ্ধার করার জন্য থানোসের সেনাবাহিনী তাদের পেছনে পেছনে এখানেও পৌঁছাবে। আর এদিকে আমরা ক্যাপ্টেন আমেরিকার বন্ধু বাকি বান্সকেও দেখতে পাই, সে পুরোপুরি মানসিক সমস্যা এবং শারীরিক সমস্যা থেকে মুক্তি পেয়ে গিয়েছে। এবং এখানে আরেকটা ব্যাপার হয়েছে, আমাদের ব্ল্যাক প্যান্থার ওর জন্য পুনরায় ভাইব্রেনিয়ামের একটা হাত গিফট করেছে যেটা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আর এরপর আমরা দেখি টিচালা বা ব্ল্যাক প্যান্থার এবং সুরি ভীষণকে চেক আপের জন্য নিয়ে যায় এবং চেক আপ করে সুরি জানায় হ্যাঁ ভীষণকে সুরক্ষিত রেখে ওর মাইন্ড স্টোনটি শরীর থেকে আলাদা করা পসিবল, কিন্তু একটু সময় লাগবে। কিন্তু এরই মধ্যে টক্সিমা, মিডনাইট, অবসিডিয়ান এবং গ্লাইভস তাদের পুরো ব্ল্যাক অর্ডার টিম নিয়ে সেখানে উপস্থিত হয় ওয়াকান্ডায়। আর তখন ক্যাপ্টেন সুরিকে জানায় যত টাইম লাগুক তুমি ওই স্টোনটি ওর কাছ থেকে আলাদা করো, তারপর আমরা সেটাকে নষ্ট করে ফেলবো আর ততক্ষণে আমরা সবাই মিলে ওই ব্ল্যাক অর্ডার টিমটাকে আটকাবো। তো যাই হোক, ব্ল্যাক অর্ডার টিম আক্রমণ করেছে এটা জানতে পেরেই আমাদের কিং টিচালা, ব্ল্যাক প্যান্থার যাকে আমরা এই সিনেমায় লাস্টবারের মতো দেখতে চলেছি, সে করে কি প্রথমেই ওদের যে দেশ রয়েছে সেখানে একটা কৃত্রিম রক্ষা কবচ তৈরি করে যাতে ব্ল্যাক অর্ডার টিম কোনোভাবেই ভেতরে ঢুকতে না পারে। কিন্তু যখন ওরা বুঝতে পারে ব্ল্যাক অর্ডার টিম সংখ্যা অনেক বেশি এবং ওরা যদি পেছন দিয়ে আক্রমণ করে তাহলে ওর বিষয়টা মুশকিল হয়ে যায় আবল তাবল আক্রমণ করলে, তো এর জন্য ওরা করে কি নির্দিষ্ট একটা জায়গা খুলে দেয় যাতে যা আসুক সামনে দিয়ে আসুক আমরা লড়াই করবো। আর এরপর শুরু হয়ে যায় অ্যাভেঞ্জার্স ভার্সেস ব্ল্যাক অর্ডার টিমের লড়াই। আর এটা ওয়ান অফ দ্য বেস্ট আইকনিক একটা ফাইট। আর অন্যদিকে আমরা দেখি থানোস টাইটানে পৌঁছে গিয়েছে আর তখনই সেখানে অ্যাভেঞ্জার্স এবং গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি টিম মিলে থানোসের সাথে লড়াই করতে শুরু করে দেয়। আর এই লড়াইয়ের মাঝে নেবুলা মুক্ত হয়ে আসে এবং বাবার বিরুদ্ধে লড়াই শুরু করে দেয়। তো থানোসের সাথে ওরা যখন কোনোভাবেই পেরে উঠছিল না তখন ওরা সবাই প্ল্যান করে যে মেন্টিসকে কাজে লাগিয়ে থানোসের মাইন্ড কন্ট্রোল করে ওকে শান্ত করে ওরা চেষ্টা করবে থানোসের হাত থেকে ওই গাউন্টলেটটি খোলার জন্য। তো থানোস যখন আটকাবে যায় তখনই পিটার মনে করে নিজের রাগ আর কন্ট্রোল করতে পারে না, ও রেগে থানোসের সামনে এগিয়ে যায় এবং জিজ্ঞাসা করে গোমরাকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস। তো এই কথা শুনে নেবুলা তাকে জানায় যে থানোস হয়তো গোমরাকে মেরে ফেলেছে, কারণ থানোস ওই সোল স্টোন উদ্ধার করার জন্য গামোরাকে নিয়ে গিয়েছিল কিন্তু সেখান থেকে সোল স্টোন উদ্ধার করে একাই ফিরে এসেছে, গামোরা আসেনি। তো এই কথা শুনে আমাদের পিটার আর মাথা ঠিক রাখতে পারে না, কারণ সে তো গামোরাকে ভালোবাসে এবং সে করে কি থানোসকে আক্রমণ করে ফেলে। আর এই আক্রমণটা ভুলবশত লাগে হচ্ছে মেন্টিসের হাতে। তো এর ফলে যেটা হয়, মেন্টিস যে হাত দিয়ে থানোসকে বশ করে রেখেছিল সেই হাতটা ছুটে যায় এবং থানোস পুরোপুরি আমার মুক্ত হয়ে যায়। আর বুঝতেই পারছো থানোস এমনিতেই শক্তিশালী, তার উপর ওর কাছে 4টা স্টোন রয়েছে। তো আমরা দেখি থানোস একাই ওদের সবাইকে একবারে পুরো বিধ্বস্ত করে দেয়। বাট ওই টাইমেই ডক্টর স্ট্রেঞ্জ করে কি তার ম্যাজিক্যাল পাওয়ার ইউজ করে থানোসকে হারানোর চেষ্টা করে, কিন্তু সমস্যা হচ্ছে কি অলরেডি থানোসের কাছে 4টা ইনফিনিটি স্টোন রয়েছে। তো সে করে ওই স্টোনের পাওয়ার ইউজ করে খুব সহজে উল্টো ডক্টর স্ট্রেঞ্জকে ঘায়ল করে দেয়। আর তারপর যখন ডক্টর স্ট্রেঞ্জকে মারতে যাবে তখনই এন্ট্রি নেয় হচ্ছে আয়রন ম্যান। বাট আয়রন ম্যানের টেকনোলজি থানোসের সামনে কাজে আসে না এবং আমরা দেখতে পাই থানোস উল্টো করে কি আয়রন ম্যানের একটা হাতিয়ার সাহায্যে আয়রন ম্যানকে গুরুতর আহত করে দেয়। তো এরপর যখন থানোস আয়রন ম্যানকে পুরোপুরি মেরেই ফেলবে তখনই ডক্টর স্ট্রেঞ্জ তাকে জানায় তুমি যদি টনি স্টার্ককে ছেড়ে দাও তাহলে আমি নির্দ্বিধায় আমার টাইম স্টোনটা তোমাকে দিয়ে দেবো। যদিও ডক্টর স্ট্রেঞ্জ আগে বলেছিল যে আমি কোনোভাবে এই স্টোনটা দেবো না। তো বুঝতেই পারছো মানুষের সম্পর্ক চেঞ্জ হয়, একসাথে থাকতে থাকতে এত সম্পর্ক হয়ে যায় যে মানুষ অনেক বড় স্যাক্রিফাইসও করে ফেলে। তো এই শর্তে রাজি হয়ে থানোস করে কি টনিকে না মেরে আহত অবস্থায় ছেড়ে দেয় আর বিনিময়ে সে ডক্টর স্ট্রেঞ্জের কাছ থেকে ওই টাইম স্টোনটি হাসিল করে নেয়। বাট এখানে উল্লেখ্য ডক্টর স্ট্রেঞ্জ অনেক ভালো একটা মানুষ, বাট আমি যদি ডক্টর স্ট্রেঞ্জের জায়গায় থাকতাম আয়রন ম্যানকে ছাড়ার সাথে সাথে আমি ওই স্টোনটা নষ্ট করে দিতাম, কারণ আমি অত ভালো মানুষ নেই। আর ওইদিকে আমরা দেখতে পাই ওয়াকান্ডায় সকল গোত্র একসাথে এবং অ্যাভেঞ্জাররা মিলে ব্ল্যাক অর্ডার টিমের সাথে লড়াইয়ে ব্যস্ত, কোনোভাবেই পারছে না। তো এখানে যখন খুব ক্রিটিক্যাল একটা অবস্থা তখনই সেখানে হাজির হয় হচ্ছে আমাদের থোর, গ্রুট এবং রকেটকে নিয়ে। আর থোর এখানে এসে তার নতুন যে হাতিয়ার স্ট্রম ব্রেকার এটার সাহায্যে পুরো মনে করো শত্রুপক্ষের 13টা বাজিয়ে দেয়। আর এদিকে সুরি যখন ভীষণের মাথা থেকে মাইন্ড স্টোনটি আলাদা করার চেষ্টা করছিল তখন ওই জায়গাকে গার্ড দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল হচ্ছে ওয়ান্ডাকে, কিন্তু ওয়ান্ডা অ্যাভেঞ্জারদের বিপদ দেখেও করে কি লড়াইয়ের ময়দানে এসে উপস্থিত হয়। আর এই সুযোগ বলছে ফরভার্স গ্লাইভস করে কি ভীষণের উপর হামলা করে আর এর ফলে মাথা থেকে মাইন্ড স্টোনটা আলাদা করার প্রসেসটা সেখানেই বন্ধ হয়ে যায়। আর ওদিকে আমরা জানি আমাদের ব্রুস ব্যানার কিন্তু কোনোভাবেই হাল্ক হতে পারছে না। তো এর জন্য আমাদের ব্রুস ব্যানার করে কি আয়রন ম্যানের তৈরি যে হাল্কের জন্য বাস্টার শুট ছিল সেটা পরেই লড়াইয়ের ময়দানে যোগ দেয়। আর তারপর দেখা যায় অ্যাভেঞ্জারের টিম এক এক করে টক্সিমা, মিডনাইট, অক্সিডিয়ান এবং গ্লাইভসকেও মেরে ফেলে এবং শেষ পর্যন্ত ওরা এখানে বিজয়ী যখন হয়ে যাবে তখনই এখানে 5টা স্টোন নিয়ে হাজির হয় থানোস। আর লাস্ট স্টোনটা রয়েছে ভীষণের কাছে, বুঝতেই পারছো এটা পেয়ে গেলে তো সব ল্যাটা ভ্যাটা। আর তখন ক্যাপ্টেনের আদেশে সবাই করে কি থানোসের উপর আক্রমণ করতে যায়, বাট এবার থানোসের গায়ে কেউ টাচও করতে পারে না, কারণ থানোস অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। তো এটা দেখে ভীষণ ওয়ান্ডাকে রিকোয়েস্ট করে তুমি তোমার ক্ষমতা ইউজ করে আমার মাইন্ড স্টোনটাকে ধ্বংস করে দাও, কিন্তু এটা শুনে ওয়ান্ডা একদমই রাজি হয় না, কারণ ওই মাইন্ড স্টোনটা ধ্বংস করলে ভীষণ মারা পড়বে। কিন্তু তখন ভীষণ জানায় থানোসকে কেউ আটকাতে পারবে না, এই স্টোনটাও আমার কাছ থেকে ছিনিয়ে নেবেই, আর তাহলে আমি এমনিতেই মারা যাবো। তো থানোসের হাতে মারা যাওয়ার আগে অন্তত আমি যদি তোমার হাতে মারা যাই তাহলে পুরো ইউনিভার্স বেঁচে যাবে, আমার মৃত্যুর বদলে এই পুরো ইউনিভার্সের অর্ধেক মানুষ বেঁচে যাবে। তো এবার প্লিজ এটা করো। তো ওয়ান্ডা তখন কথা বুঝতে পারে এবং ভীষণের কপালে যে মাইন্ড স্টোনটা রয়েছে ওটা তার ক্ষমতার সাহায্যে
সহজে ধ্বংস করে দেয়। বাট বুঝতে হবে আমাদের থানোসের কাছে এখন টাইম স্টোন রয়েছে। তো এটা দেখার পরে থানোস করে কি তার টাইম স্টোন ইউজ করে সময়কে পিছিয়ে নেয় এবং ভিশনকে পুনরায় জীবিত করে ওর মাইলস্টোনটা ছিনিয়ে নেয়। তো এর ফলে যেটা হয় ফাইনালি আমাদের থানোস কেন বললাম, কারণ এই পর্যন্ত আমি যতগুলো সিনেমা দেখেছি, যতগুলো ভিলেন দেখেছি, অন্তত সুপার হিরো সিনেমায়, তার মধ্যে সবচেয়ে পপুলার ভিলেন হচ্ছে থানোস নিঃসন্দেহে। তো যাই হোক, থানোস 6টা স্টোন পুরোপুরি পেয়ে যায়। বাট ওই টাইমে হঠাৎ করে থোরকে তার স্ট্রম বেকারের সাহায্যে থানোসের উপর আক্রমণ করে। আর এটাও একটা আইকনিক সিন। কিন্তু এখানে থোর যেটা করে, আঘাতটা করা হচ্ছে বুকে। আর তখন থানোস বলে, তুমি অনেক বড় একটা ভুল করে ফেলে, তুমি অনেক বড় একটা সুযোগ পেয়েছিলে, তোমার এই আঘাতটা আমার মাথায় করা উচিত ছিল। আর এটা বলে থানোস করে চুটকিটা বাজিয়ে দেয়। আর আমরা দেখতে পাই এর ফলে থানোসের এতদিনের যে লক্ষ্য সেটা নিমিশেই পূর্ণ হয়ে যায়। তার মানে এই ইউনিভার্সের পুরো পপুলেশনের অর্ধেক সঙ্গে সঙ্গে গায়েব হতে শুরু করবে এবং সত্যি গায়েব হতে শুরু করে। আর এরপর দৃশ্যের পরিবর্তন হলে আমরা দেখতে পাই থানোস পৌঁছে যায় সোল ওয়ার্ল্ডে, মানে ওর কাজ শেষ। আর ওখানে আমরা দেখতে পাই ওর সামনে ছোট গামোরা থানোসকে জিজ্ঞাসা করে, বাবা তুমি কি সফল হয়েছো? এর উত্তরে থানোস জানায়, হ্যাঁ অবশেষে সফল হয়েছে। আর তারপর তার মেয়ে আবারও তাকে জিজ্ঞাসা করে, এই সফলতার জন্য তুমি কি হারিয়েছো? তো থানোস তখন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, আমি আমার সবকিছু হারিয়েছি। আর এরপর আবার বাস্তবে ফিরে আসলে থর থানোসের কাছে জানতে চায়, তুমি এটা কি করলে? কিন্তু থানোসের কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। সেই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সেখান থেকে টেলিপোর্ট হয়ে সোজা অন্য কোথাও চলে যায়। আর তারপর আমরা দেখতে পাই ওই চুটকি বাজানোর ফলে সেখানে অবস্থিত বাকি বান্স, টিচালা, গ্রুট, ওয়ান্ডা, স্যাম উইলসন সবাই ধীরে ধীরে অদৃশ্য হতে শুরু করে। আর অন্যদিকে টাইটানে অবস্থিত ম্যান্টিস, ড্রাগস, পিটার কুইল, ডক্টর স্ট্রেঞ্জ, পিটার পার্কারও ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। শুধু পড়ে থাকে টনি স্টার্ক আর নেবুলা। আর একদম লাস্ট সিনে আমরা দেখতে পাই থানোস একটা নির্জন গ্রহে একা একটা কুটিরে বসে সূর্যোদয় দেখছে। মানে হালারপুর পুরো ইউনিভার্সের অর্ধেক শেষ করে দিয়ে ও এখন সূর্যোদয় দেখছে। সিরিয়াসলি। আর এরপর পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় মারিয়া হিল আর নিক ফিউরি ও থানোসের ওই চুটকির ফলে অদৃশ্য হয়ে যেতে শুরু করে। বাট নিক ফিউরি যখন বুঝতে পারে সে অদৃশ্য হয়ে যাবে, তখন সে পুরোপুরি অদৃশ্য হয়ে যাওয়ার আগে একটা বিশেষ জায়গায় সংকেত পাঠাতে সক্ষম হয়। কিন্তু কার কাছে এই সংকেতটা পাঠায় এটা আমাদের বলা হয় না এবং এখানে এই মুভিটি পুরোপুরি সমাপ্ত হয়ে যায়। তো যাই হোক, ইন এ ওয়ার্ড আমি যদি বলি, মার্ভেলের প্রত্যেকটা সিনেমা বিলিয়ন ডলারের ঘরে যাওয়া যোগ্য। সিরিয়াসলি কোন সিনেমাটা খারাপ লাগছে এখনো পর্যন্ত বলো? 18টা সিনেমা এক্সপ্লেন করলাম। নর্মালি এক্সপ্লেন দেখে যদি এত ভালো লাগে, মেন সিনেমা যদি হিন্দি ডাবড হয় তাহলে তো কথাই নেই ভাই। সিরিয়াসলি হিন্দি ডাবড কেন বললাম? ইন্ডিয়ানরাও অনেক ক্রিয়েটিভ। ওরা যেটা করে, একটা সিনেমা যদি হিন্দি ডাবড করে, ওরা আবার ওদের ইন্ডিয়ান মশলা দিয়ে দেয়, যার ফলে ওই সিনেমাটা আরো বেশি অ্যাট্রাকটিভ হয়ে ওঠে। এমন কথা বলে যেগুলো আসলে সিনেমাতেও নেই, কিন্তু অনেক সুন্দর লাগে। মানে যে কোনো জিনিস ওরা অনেক ফানি করে উপস্থাপন করতে পারে আর কি। তো যাই হোক, অসাধারণ একটা সিনেমা ছিল। আর এখানে আমি থানোসের সাথে একজনেরই তুলনা দিতে পারি। আমেরিকা হচ্ছে এমন একটা দেশ যে থানোসের মতো, সে পুরো পৃথিবীর ব্যালেন্স ঠিক রাখতে মাঝে মাঝে যুদ্ধ করে এবং মনে করে জনসংখ্যা কমিয়ে পৃথিবীর ব্যালেন্স ঠিক রাখে আর কি। আর গাইস, ভিডিওটা পুরোপুরি শেষ করার পূর্বে তোমাদের আবারও রিকোয়েস্ট করছি, আমাদের যে নিউ চ্যানেলটা খোলা হয়েছে, যেটার মধ্যে কোরিয়ান রোমান্টিক সিনেমা এবং কে ড্রামা যাবে, আর এর সাথে সাথে আরেকটা সারপ্রাইজ থাকবে ওই চ্যানেলে। সেটা হচ্ছে আজকে যে সিনেমা রিলিজ পেলো বা ধরো 2 দিন আগে যে নতুন সিনেমা রিলিজ পেয়েছে, সেটা হোক তামিল, তেলুগু, বলিউড, হলিউড, কোরিয়ান, জাপানিজ, চাইনিজ, যে কোনো সিনেমা, মানে ওই চ্যানেলে তোমরা কোরিয়ান রোমান্টিক সিনেমা তো দেখতে পাবেই, তার সাথে নতুন নতুন যে সিনেমাগুলো আসবে সেগুলো দেখতে পাবে। তো আমি বিদায় নিচ্ছি এবং তোমরা একবার ওই চ্যানেলটা ঘুরে এসো এবং পারলে চ্যানেলটাকে সাপোর্ট করো। তো টেক কেয়ার, আল্লাহ হাফেজ।